নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো গ্যাস এবং অ্যাসিডিটি। দেখেন, আমাদের মানব দেহের তিনটা অঙ্গ রয়েছে যা খুবই বিপজ্জনক। একটি হলো তার চোখ, দ্বিতীয়টি হলো তার মুখ মানে জিহ্বা, আর 3 নাম্বার হলো তার পেট। যেহেতু আজকের আলোচ্যের বিষয় হলো গ্যাস এবং অ্যাসিডিটিতে হোমিওপ্যাথি, গ্যাস ও অ্যাসিডিটিতে যে সকল সমস্যায় আমরা কমনলি ভুগে থাকি, মানে আমরা তো এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে গ্যাস অ্যাসিডিটিতে ভোগে না, কিন্তু প্রবলেমটা হলো যে গ্যাস এবং অ্যাসিডিটি সবাই এটাকে তালগোল পাকায় ফেলে, সবাই বিষয়টাকে একই মনে করে, বেশিরভাগ মানুষই তাই করে। এবং আবার দেখা যায় যে অ্যাসিডিটির সমস্যাকে অনেকে আবার গ্যাসের সমস্যার সঙ্গে মিলিয়ে ফেলেন। গ্যাস বা অ্যাসিডিটি বাড়াবাড়ি পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমরা বিষয়টা আসলেই আমলে নিই না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গ্যাস ও অ্যাসিডিটি হলো ঘুণ পোকার মতো, কারণ এই প্রবলেম থেকে প্রায় 105টা অসুখের সৃষ্টি হয়, যা আমি গবেষণা বা স্টাডি করে পেয়েছি। এখানে 2-4টি অসুখের কথা না বললেই না, যেমন ধরেন ইনডাইজেশন, কনস্টিপেশন, রেস্টলেসনেস, আলসার, গাউট, আথারাইটিস, ফিস্চুলা, হাইপারটেনশন, তারপরে হার্ট ফেইলিওর এবং সর্বশেষে ক্যান্সার। এইরকম অসংখ্য রোগের জননী হলো এই গ্যাস বা অ্যাসিডিটি। আজকের ডিসকাশনে আমি ধারাবাহিকভাবে গ্যাস অ্যাসিডিটি এ সম্পর্কে বলবো, ইটিওলজি সম্পর্কে বলবো, এবং হোমিওপ্যাথিক চিকিৎসা থাকছে তার সঙ্গে হাইপার অ্যাসিডিটি, হাইপো অ্যাসিডিটি, গর্ভকালীন গ্যাস ও অ্যাসিডিটি এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা, নবজাতক ও শিশুদের গ্যাস অ্যাসিডিটিতে হোমিওপ্যাথিক চিকিৎসা, এবং প্যাথোলজিক্যাল টেস্ট এবং একটি জটিল ও শিক্ষণীয় কেস দিয়ে আমার আজকে লেকচারটি শেষ করব। আমি চেষ্টা করছি আপনাদের সামনে বিষয়টি উপস্থাপন করতে। আমি অত্যন্ত দুঃখিত, নেটের স্পিডের কারণে আমি স্লাইডটা শেয়ার করতে পারছি না। গ্যাস, পেটে গ্যাস হওয়া মানে বাতাস বা বায়ুর মতো কিছু জমা হওয়াকে বোঝায়। বিভিন্ন কারণে পেটে গ্যাস সৃষ্টি হতে পারে। যেমন ধরেন, আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পরিপাকতন্ত্রে খাদ্য হজম হওয়ার সময় স্বাভাবিকভাবে কিছু গ্যাস তৈরি হয়, যা ক্ষুদ্রান্তের ভেতর দিয়ে ক্লোনে জমা হয়। আবার দেখেন, কিছু বায়ু বা বাতাস খাবার খাওয়ার সময় খাদ্যের মাধ্যমে পাকস্থলীতে প্রবেশ করে, যা ঢেকুর তোলার মাধ্যমে বের হয়ে যায়। এবং আরো একটি কারণ পেটে বায়ু বা গ্যাস জমার আমরা খুঁজে পাই, সেটি হলো যে কিছু খাদ্যদ্রব্য আছে যা হজম করার এনজাইম মানুষের পরিপাকতন্ত্রে নেই, সেটি অন্যভাবে ডাইজেশন হয়ে থাকে। একটি এক্সাম্পল দিলে বিষয়টি পরিষ্কার হবে। আমরা জানি যে বেশিরভাগ ফল বা শাকসবজিতে এমন একটি উপাদান আছে যা হজম করার এনজাইম পরিপাকতন্ত্রে নেই। এগুলো ক্লোনের জীবাণু দিয়ে ফার্মেন্টেশন হয়ে গ্যাস উৎপাদন করে। আর সেই উপাদানটি হলো অলিগোস্যাকারাইড। এছাড়াও স্টার্চ, ল্যাকটোজ, সরবিটল, ফ্রুক্টোজ পরিপাকতন্ত্র ভালোভাবে হজম করতে পারে না, আমরা জানি এটা। তবে স্টার্চের মধ্যে ভাত ব্যতিক্রম, যা সহজে হজম হয়। আমাকে শোনা যাচ্ছে স্যার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ। স্যার এক মিনিট, ডাক্তার আব্দুল মাজিদ, আপনি আপনার ভিডিওটি বন্ধ করুন প্লিজ, না তো আমরা আপনাকে ব্লক করতে বাধ্য হবো। ডাক্তার আব্দুল মাজিদ, ভিডিওটি বন্ধ করুন প্লিজ। জি জি স্যার কন্টিনিউ করেন।
ধন্যবাদ। আমি কিছু তথ্য আপনাদের দিই গ্যাস সম্পর্কে, খুবই ইন্টারেস্টিং তথ্য। একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের পেটে খালি ও ভরা উভয় অবস্থায় প্রায় 200 ml গ্যাস থাকে। প্রতিদিন বায়ুপথে প্রায় 400 থেকে 1500 ml গ্যাস বায়ু আকারে নিঃসৃত হয়ে থাকে, যা গড়ে প্রায় 700 ml। এবং প্রতিদিন একজন মানুষ প্রায় 20 বার গ্যাস নিঃসরণ বা নির্গত করে থাকে। একটি গবেষণায় দেখা গেছে যে একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ 24 ঘন্টায় 14 থেকে 25 বার পর্যন্ত বায়ু নির্গত করে থাকেন। যদিও এটি খাদ্য অভ্যাস ও জীবনযাপনের উপরে কমা বাড়া হয়ে থাকে। এবং আমাদের পেটে যে গ্যাসগুলো হয়, সেই গ্যাসের কম্পোজিশন গুলো দেখেন। পেটে যে গ্যাসগুলো তৈরি হয়, কি রকম জিনিস দিয়ে গ্যাসগুলো তৈরি হয়? এই গ্যাসের ভিতরে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, মিথেন, অক্সিজেন, এইরকম 5টি গ্যাস মিলে সাধারণত পেটের ভিতরে গ্যাস বা বায়ু তৈরি হয়। আচ্ছা, বায়ুপথে যখন বায়ু বের হয়, সেই বায়ুটি অত্যন্ত দুর্গন্ধ হয়। সেটার সঙ্গে সালফার যুক্ত থাকে। সালফারের কারণেই সে বায়ুপথে যে বায়ুটা নির্গত হয় সেটা অত্যন্ত দুর্গন্ধময় হয়। এবং কিছু বায়ুপথের বের হওয়া দুর্গন্ধযুক্ত বায়ু আর পরিপাকতন্ত্রে উৎপন্ন গ্যাস, একটা জিনিস খেয়াল করেন যে বায়ুপথে বের হওয়া দুর্গন্ধযুক্ত বায়ু আর পরিপাকতন্ত্রে উৎপন্ন গ্যাস এক নয় কিন্তু বিষয়টা। দুর্গন্ধযুক্ত বায়ুতে আমি প্রথমে বলেছি সালফার যুক্ত থাকে, এই জন্য অত্যন্ত দুর্গন্ধ হয়। এবং এই গ্যাস কোলনে তৈরি হয়। দুর্গন্ধযুক্ত গ্যাস নির্ভর করে কি ধরনের খাবার খাওয়া হয়েছে এবং কোলনে কি ধরনের ব্যাকটেরিয়া উপস্থিতি আছে ইত্যাদির উপর। পেটে গ্যাস হলে আমরা সাধারণত যে কমন সিমটম গুলো পাই, আমরা দেখি যে আমাদের যে প্রবলেম গুলো আমরা ফেস করি, তার ভিতরে কিছু কমন বিষয় আমি বলি। যেমন পেটে গ্যাস হলে সাধারণত পেট ফুলে থাকে, রোগীরা এসে বলে আমাদের। পেট ভারী হয়ে থাকে, বারবার ঢেকুর ওঠা, ক্ষুধা লাগে না, বমি বা জি ঘাটে, দুর্গন্ধযুক্ত বায়ু হয় পেটে, পেট ভুটভাট গড় গড় শব্দ করে, কিছুক্ষণ পর পর অনেক জোরে শব্দ করে বায়ু বের হয়। সাধারণত এই সকল লক্ষণগুলো আমরা পেটে গ্যাস হলে দেখতে পাই এবং রোগীদের কাছ থেকে এই তথ্যগুলো আমরা পেয়ে থাকি। আচ্ছা, অ্যাসিডিটি। Acidity is a common medical condition caused due to excessive production of acid by the stomach. আসলে মুদ্রা কথা হলো যে আমরা যখন খাদ্য গ্রহণ করি, খাদ্যটা পাকস্থলীতে যাওয়ার পর খাবারটাকে ডাইজেশন করার জন্য যে গ্যাস্ট্রিক জুস বা স্টোমাক অ্যাসিড নিঃসৃত হয়, এই অ্যাসিড গুলো যখন নির্দিষ্ট মাত্রার চেয়ে অধিক পরিমাণে নির্গত হয় এবং যে অবস্থা সৃষ্টি করে তাকে অ্যাসিডিটি বলে। আচ্ছা, এর ফলে যে অ্যাসিডিটি, এর ফলে আমাদের ভিতরে যে লক্ষণগুলো আমরা পেয়ে থাকি রোগীদের ভিতরে, সেগুলো কিছু বলি আমি। যেমন পেট ও গলায় জ্বালা পোড়া অনুভূতি হওয়া, বুকের ভিতরে স্যার স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, বমি বমি ভাব হয়, তারপরে বুকের ভিতরে জ্বালা পোড়া, নিঃশ্বাসে ও মুখে দুর্গন্ধ, বদহজম, কোষ্ঠকাঠিন্য, অস্থিরতা, উদ্গার, মুখে টক স্বাদ, মানে মুখে যে স্বাদটা হয় সেটা টক হয়ে যায়, টকে যায় যেটাকে বলে। খাদ্য বা পানি গিলতে খুবই অসুবিধা হয় রোগীদের। প্রদাহ হয়, প্রচন্ড পরিমাণে ইনফ্লামেশন হয়, স্টোমাক আলসার, অত্যাধিক বমি কারো কারো হয়ে থাকে, বুকে ও পেটে তীব্র ব্যথা ইত্যাদি লক্ষণ
আমরা অ্যাসিডিটি দেখতে পাই। একটি গবেষণা পত্রে, বিশেষ করে আমেরিকান রিসার্চ সেন্টার অফ গ্যাস্ট্রোএন্টারোলজির মতে, পৃথিবীতে মোট জনসংখ্যার 1/4 মানুষই অ্যাসিডিটি সমস্যায় ভুগছেন। একটি দেখেন যে আমাদের পৃথিবীতে আমরা গ্যাস বা অ্যাসিডিটিকে খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু যখন এটা মারাত্মক অবস্থা ধারণ করে তখনই আমরা আসলে মূলত এই বিষয়টাকে মাথায় নিই আমরা। এখানে আমি একটি বাংলাদেশে একটি 4-5 বছর আগে একটি পরিসংখ্যান করেছে তারা, এবং এটা প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল। তারা পরিসংখ্যানে একটি বিষয় উপর উঠে এসেছে যে বাংলাদেশে প্রতি 100 জনে অন্তত 30 থেকে 35 জন এই অ্যাসিডিটি সমস্যায় ভুগছেন। এই পরিসংখ্যান রিপোর্টটি মোটামুটি এখন যদি এই হিসাবটা করি তাহলে এই পরিমাণটা আরেকটু বাড়বে, কারণ আমাদের যে অবস্থা বর্তমানে এই সমস্যাটা আরেকটু বাড়বে। আচ্ছা, গ্যাস এবং অ্যাসিডিটির যে কারণ তত্ত্ব রয়েছে, আমি সেই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। গ্যাস এবং অ্যাসিডিটি বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন মানসিক দুশ্চিন্তা, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা বা মেদ বৃদ্ধি, কুখাদ্য অভ্যাস, অনিয়মতান্ত্রিক জীবনযাপন ইত্যাদি। এই সকল বিষয়গুলো অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সবচাইতে বড় সমস্যা, আমি প্রথমেই বলেছি যে মানুষের দেহের 3টি অঙ্গ অত্যন্ত বিপজ্জনক। সেটি হলো চোখ, একটি মুখ মানে জিহ্বা, এবং তার পেট। দেখেন, আমরা যখন বাহিরে যাই তখন মুখরোচক খাদ্য, তৈলাক্ত যুক্ত খাদ্য বাজার থেকে কিনে খাই, যা বাসি, পচা, ভেজাল তেল দিয়ে তৈরি করা। এবং আরো যে জাঙ্ক ফুড, ফাস্টফুড, কাচ্চি ভাই, যত রকমের মানে খাদ্য রয়েছে যেটা আসলে আমাদের জন্য একদম আনহাইজেনিক এবং আমাদের পাকস্থলীর জন্য উপযুক্ত না। এই সকল খাদ্যে অত্যন্ত পরিমাণে তেল থাকে, যেটা মানুষের পেটের জন্য সহনীয় নয়, এবং প্রচুর মশলা থাকে, যার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে খুব প্রবলেম হয় এগুলোকে হজম করতে, যার কারণে আমাদের গ্যাসের সমস্যা ভুগে থাকে। এবং আরো কিছু কারণ রয়েছে, যেমন যারা নিয়মিত বিড়ি, সিগারেট বা জর্দা, তামাক, তারপরে যে মুখে গুল নেয়া বা সিদ্ধি, গাঁজা বা যে রকম ধরনের তাড়ি, মদ, নেশা যে যেমন করুক না কেন, এদেরও দেখা যায় যে পাকস্থলী দুর্বল হয়ে যায় এবং তাদের গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যাটা প্রকট হয়ে দেখা দেয়। এবং যারা নিয়মিত মেডিসিন, বিভিন্ন অসুখের জন্য, ক্রনিক ডিজিজের জন্য বা যে সকল ওষুধগুলো খেয়ে থাকেন, বিশেষ করে পেন কিলার গ্রুপের ব্রুফেন, অ্যাসপিরিন বা আরো অ্যান্টিবায়োটিক বা যে সকল ওষুধগুলো রয়েছে, এই ওষুধগুলো খেলে দেখা যায় যে একটা গ্যাসের সমস্যা রোগীদের লেগেই থাকে। এর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের বর্তমানের পরিবেশ দূষণ, এবং আমরা যেভাবে ক্ষেত খামারে শাকসবজি চাষ করা বা ফলমূল চাষ করতে যে সকল কীটনাশক ব্যবহার করছি এবং যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করছি, এই রাসায়নিক পদার্থ ব্যবহার করার ফলে এই খাদ্যগুলো যখন আমরা খাই, এই খাদ্যের মাধ্যমেও কিন্তু আমাদের পেটের ভিতরে কিন্তু এই সকল রাসায়নিক উপাদানগুলো প্রবেশ করে, যার ফলে আমরা কিন্তু অনেকে স্বাস্থ্য সচেতন থাকা সত্ত্বেও গ্যাসের সমস্যা থেকে কিন্তু বা অ্যাসিডিটির সমস্যা থেকে বাঁচতে পারছি না। এটা একটি বৈশ্বিক প্রবলেম, তার ভিতরে আমাদের বাংলাদেশের মতন দেশে এটি একটি বড় প্রবলেম। এছাড়াও আমরা গ্যাস অ্যাসিডিটির আরো কারণ খুঁজে পাই, যেমন গুরুপাক খাদ্য, তো আমি প্রথমে বলেছি, চর্বি জাতীয় খাদ্য। তারপরে কিছু অসুখ রয়েছে যে সকল অসুখের সঙ্গে গ্যাস বা অ্যাসিডিটি ওতপ্রোতভাবে জড়িত, যেমন বাউল সিনড্রোম, তারপরে আমাশয়ের সমস্যা যাদের রয়েছে, অনেকে দীর্ঘক্ষণ
উপোস করে থাকে বা পেট খালি অবস্থায় রাখে তাদের গ্যাসের সমস্যা হয়। পাকস্থলীতে আলসার বা ক্ষত থাকলে গ্যাস হয়। পেপটিক আলসার, তারপরে যারা একটু অ্যালকোহল সেবন করেন বা বিয়ার জাতীয় এই জাতীয় বা কার্বনেট বেভারেজ জাতীয় পানি যারা সেবন করেন, কোমল পানীয়, তাদেরও এই সমস্যাটা দেখা যায়। পিত্তথলির প্রদাহ এবং যাদের পিত্তথলিতে পাথর রয়েছে তাদের গ্যাসের সমস্যা লেগেই থাকে। অগ্নাশয় প্রদাহ, সিরোসিস অফ লিভার, খাদ্যনালীর প্রদাহ, তারপরে গর্ভ অবস্থায় ডায়াবেটিসের পরে যাদের খুবই ডায়াবেটিসের যেটা হাই থাকে তাদের পেটের সমস্যাটা প্রায় লক্ষ্য করা যায়। এরপরে রয়েছে যারা অধিক চিন্তা করে, যারা মানসিক স্ট্রেসে থাকে, শোক, উৎকণ্ঠা, উদ্বেগ, অনিদ্রা, মানে যারা রাত জেগে কাটায়। তারপরে কিছু মানুষ রয়েছে খুবই খিটখিটে মেজাজের, মানসিক এবং শারীরিক পরিশ্রমে অনিচ্ছা, অবসাদ, এই সকল বিভিন্ন কারণে আমাদের এই অ্যাসিডিটির বা গ্যাসের সমস্যাগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, শেয়ারিং কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ জি দেখা যাচ্ছে। জি জি জি, ধন্যবাদ। আমি এবার হোমিওপ্যাথিতে যে আমাদের যে চিকিৎসা রয়েছে, যে খুব ভালো চিকিৎসা রয়েছে গ্যাস এবং অ্যাসিডিটির, এটা আমি আপনাদের সামনে বর্ণনা করব। তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে নিতে চাই যে গ্যাসের যে ওষুধ আমরা মুড়ি মুড়কির মতো কিনে খাই, এটার ফলে যে অবস্থা তৈরি হয়েছে এটা তো আমরা সবাই জানি, নতুন ভাবে বলার কিছু নাই। তা আমি ব্যক্তিগতভাবে যখন চেম্বারে প্র্যাকটিস করি এবং আপনারা যখন প্র্যাকটিস করেন, আপনাদের কাছে নিশ্চয়ই বিভিন্ন গ্যাসের বা অ্যাসিডিটি রোগী আসে এবং আপনি নিজে বা পরিবারের সকলে আমরা এই ধরনের সমস্যা ভুগে থাকি। এবং আমাদের এত ভালো ভালো মেডিসিন রয়েছে যে মেডিসিন গুলো আমাদের একটু বুঝে শুনে ভালো করে পর্যবেক্ষণ করে রোগীর পুরে যদি দেওয়া হয় তাহলে খুব দারুণ রেজাল্ট আসে এবং রোগী আরোগ্য হয়ে যায়। তবে আমাদের সবসময় মাথায় রাখতে হবে একটি কথা, যে শুধু ওষুধ দিয়ে কখনো রোগ আরোগ্য করা যায় না। কারণ একজন মানুষের গ্যাসের সমস্যায় সে যদি আপনার কাছে চিকিৎসা নিতে আসে এবং সে গ্যাসের ওষুধও আপনার কাছ থেকে নিচ্ছে এবং সকালে দুধ চা এবং পুরি দিয়ে নাস্তা করছে, আর আপনাকে এসে বলবে যে আমার তো গ্যাস ভালো হচ্ছে না, এইরকম অস্বাভাবিক বৈচিত্র্যময় মানুষ আমরা প্রায় দেখে থাকি। সেই জন্যই এখানে ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য অভ্যাস, লাইফস্টাইল চেঞ্জ এবং মেডিসিন এবং আল্লাহ পাকের রহমত, এই চারটা উপাদান একত্রিত হলেই তবেই রোগী আরোগ্য হবে। শুধু ওষুধ দিয়ে কখনো রোগী আরোগ্য হবে না, আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি এই ওষুধগুলো আলোচনা করার আগে যে কথাটি খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে যখন আপনাদের চেম্বারে কোনো রোগী গ্যাস বা অ্যাসিডিটির সমস্যার জন্য চিকিৎসা নিতে আসবেন, প্রথমে আপনারা খুব ভালো করে কেস টেকিং করবেন এবং তাদের খাদ্য অভ্যাস, জীবনযাপন, পেশা, রোগের হ্রাস বৃদ্ধি, ইচ্ছা অনিচ্ছা, কাতরতা, শরীরে কোনো অসুখ আছে কিনা, কোনো ওষুধ খায় কিনা, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আপনারা ভালোভাবে অবজারভেশন করবেন এবং খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করবেন। এবং আমি এখন যে আমার চেম্বারে প্র্যাকটিক্যালি আমি যেভাবে রোগীরা এসে আমার সামনে তার লক্ষণগুলি বলে, সেই লক্ষণগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই লক্ষণগুলি মিলিয়ে আপনারা যদি ভালোভাবে ওষুধ দেন, ইনশাল্লাহ
আল্লাহ পাকের রহমতে রোগী আরোগ্য হয়ে যাবে। তবে আমাদের একটি কথা সবসময় মাথায় রাখতে হবে যে ওষুধ, ডাক্তার এবং ওষুধ হলো উসিলা মাত্র। আমরা শুধু প্রচেষ্টাই করতে পারি, আমাদের কোনো ক্ষমতা না। আসলে ভালো করার মালিক মহান রাব্বুল আলামিন। আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে। আচ্ছা, গ্যাস ও অ্যাসিডিটিতে অনেকগুলো মেডিসিন রয়েছে। আমি আহ, আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন যেগুলো সবসময় ব্যবহার করা হয়, আমি এইগুলোই বলবো এবং দু একটি আনকমন মেডিসিনও বলবো আমি। তা আমাদের প্রথমে যে মেডিসিনটা আমি বলবো সেটি হলো, দেখেন, আইরিস ভার্জ। খুবই চমৎকার একটি মেডিসিন। এই ধরনের রোগীদের যে সকল সমস্যা নিয়ে আমাদের চেম্বারে আসে রোগীরা, তাদের যে যে সকল সিমটম গুলো তারা বলে, আমি এখানে শুধু একটি বিষয় নিয়ে কথা বলছি, সেটা হলো গ্যাস এবং অ্যাসিডিটি, এবং সেই লক্ষণগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, অন্য কোনো বিষয় না। এই সকল রোগীরা চেম্বারে এসে যখন তাদের গ্যাসের সমস্যার কথা বলে, তখন তারা যে কথাগুলো বলে তার ভিতরে অন্যতম হলো যে মুখ থেকে মলদ্বার পর্যন্ত সমগ্র অন্ননালীতে জ্বালা পোড়া করে। পাতলা বমির সাথে মুখ, গলা, পাকস্থলী ও অন্ত্রের মধ্যে আগুনের মতো জ্বালা, যেন কেউ পেটের ভিতরে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে এবং সেটা দিক দিক করে জ্বলছে। যে সকল খাদ্য গ্রহণ করে তা ত্বকে পরিণত হয়ে যায়, অম্লে পরিণত হয়ে যায়। টক স্বাদযুক্ত পিত্ত বমি, বমি বমি ভাব, টক বমি হয়। বমির পর দাঁত সব টক হয়ে যায়। আপনারা খেয়াল করেন, এই রোগীগুলো এসে কিন্তু এইভাবে তার লক্ষণগুলো বলে। সব রোগীর ভিতরে যে সব রকম লক্ষণ পাওয়া যাবে তা না, কিন্তু আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সিমটম গুলোকে মিলানোর জন্য। অন্ননালীতে জ্বালা, উদ্গার এবং চুকা ও তিক্ত ভাব থাকে। বমি হলে সুতার মতো লালা বমির সাথে বের হয়। মাথা ধরে থাকে, ঢেকুর ওঠে, মলদার জলে, পেটে গ্যাস হলে এই ওষুধটি অতি উৎকৃষ্ট একটি ওষুধ। ভালো ভালো খাবার খেয়েও গায়ে মাংস লাগে না। আপনারা দেখবেন যে চেম্বারে অনেকে এসে বলে যে স্যার, এত ভালো মন্দ খায় কিন্তু গায়ে আমার গোস্ত লাগে না। এই সকল রোগীদের কিন্তু আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন যে তারা কিন্তু আইরিস ভার্সের একটি ক্ষেত্র কিন্তু তারা। আচ্ছা, যে সকল শিশু বা বাচ্চারা কিছু খেলে বমি করে ফেলে অথবা বমি করার অভ্যাস রয়েছে, তাদের জন্য একটি চমৎকার ওষুধ। দেখবেন যে কিছু বাচ্চা রয়েছে তারা কিছু খেলে বমি করে দেয়। এই সকল বাচ্চাদের একটু ভালোভাবে অবজারভেশন করে আপনারা যদি আইরিস ভাস্কুলার ওষুধটি প্রেসক্রিপশন করেন, তাহলে দেখবেন যে কখনোই ফেরত আসবে না ইনশাল্লাহ। এবং আমার প্র্যাকটিস জীবনে আমি এই আইরিস ভাস্কুলার দিয়ে এরকম অনেক ক্রনিক রোগের সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, দ্বিতীয় যে ওষুধটি বহুল ব্যবহৃত হয় চেম্বারে এবং আমি প্রচুর ব্যবহার করি, রুগীও আসে প্রচুর এই ওষুধের, কার্বোভেজ। অতি সাধারণ খাবারেও পেটের সমস্যা এবং গ্যাস লেগেই থাকে রোগীদের। পেটের পেটের উপরের অংশে বায়ু জমে থাকে, ব্যথা করে এবং অত্যন্ত অনুভূতি প্রবণ হয়। খাবার খাবার পর ঢেকুর উঠে এবং সেই ঢেকুরটা টক, পচা অথবা দুর্গন্ধযুক্ত হয়। পেটে বায়ু জমার কারণে শ্বাসকষ্ট হয়। অনেক রোগী আপনাকে বলবে হাঁপানি রোগীর মতন অবস্থা হয়ে যায়, যে তার যখন গ্যাস করে তখন বলে যে আমি নিঃশ্বাস নিতে পারি না, মনে হয় যে আমি হাঁপানি রোগী হয়ে গেছি, এরকম কথাবার্তা আপনাকে বলবে। মুখ দিয়ে পানি উঠে, বেশিরভাগ রোগীদের এই লক্ষণটা পাওয়া যায় কার্বোভেজের, মুখ দিয়ে পানি উঠে। সে পানিটা পানসা বা টক এই জাতীয় বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন রকম হয়। বায়ু নিচের দিকে নির্গত না হয়ে উপরের দিকে ধাবিত বেশি হয় কার্বোভেজের রোগীদের ভিতরে দেখা যায়, এবং বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব করে তারা। বুক জ্বালা
বমি বমি ভাব এবং পেট ফেপে থাকলে এবং গ্যাস হলে আপনারা সর্বপ্রথম কার্বোভেজকে স্মরণ করবেন। পাকস্থলীতে জ্বালা এবং এই জ্বালা পিঠের মেরুদণ্ড বরাবর প্রসারিত হয়। এই জিনিসটি ভালো করে লক্ষ্য রাখবেন যে রোগীরা কিন্তু বলবে যে আমার মেরুদণ্ডের পিঠের এই পর্যন্ত ব্যথা চলে আসছে, একদম মানে সহ্য করা যায় না, যে এত ব্যথা, বসতে পারি না, উঠতে পারি না। বুকের ভিতরে চেপে ধরা বা সংকোচনের মতো ব্যথা ব্যথা করে। কার্বোভেজের যে রোগীদের যে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা যেটা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে বুকের ভেতরে চেপে ধরে এবং সংকোচনের মতন একটা অনুভব, তারা ব্যথা অনুভব করে। পাকাশয় ও অন্ত্রে অতিরিক্ত গ্যাস জমে, খাবার খাওয়ার পর পেট ভার হয়ে যায়, খাদ্য ভালো করে হজম হয় না, পায়খানা নিয়মিত হয় না অথবা পানির মতো হয়। কার্বোভেজের রোগীদের পাতলা পায়খানার সাথে গ্যাস ও পেট ফাঁপে, এই লক্ষণটি খুব গুরুত্ব সহকারে আপনারা বিবেচনা করবেন। এরপরে আরেকটি বহুল ব্যবহৃত মেডিসিন, সবসময় রোগী আসে প্রায়, লাইকোপোডিয়াম। দারুণ একটি মেডিসিন। সামান্য কিছু খেলেই তার পেটে গ্যাস জমে এবং পেট ফুলে ওঠে। এই রোগীদের এই লক্ষণটা আপনারা পাবেন। লাইকোপোডিয়ামের রোগীরা যখন আপনার চেম্বারে আসবে, সে বলবে যে সামান্য কিছু খেলে আমার পেট একদম বেলুনের মতো ফুলে ওঠে এবং প্রচুর বায়ু হয়। রোগী যাই খায় তাতেই বায়ুতে পূর্ণ হয়ে যায়। খাবারের ইচ্ছা থাকলেও অল্প আহারে পেট ভরে যায়। এই সকল রোগীরা আপনাকে বলবে যে আমি এক মুঠ খেলে আমার পেট ভরে যায়, আমার বেশি খেতেই পারি না। খাবারের ইচ্ছা থাকলেও অল্প আহারে পেট ভরে যায় এবং বিকাল 4টা মানে দুপুরের পর থেকে, দুপুরে খাদ্য গ্রহণের পর থেকে রাত্রি 8টা পর্যন্ত এই রোগের বৃদ্ধিটা একটি মানে প্রমিনেন্ট, মানে থাকবেই। লাইকোপোডিয়ামের যে অসুখই হোক, বিকাল 4টা থেকে রাতে 8টা-9টা পর্যন্ত রোগের বৃদ্ধি থাকবেই। এই জিনিসটা আপনারা সবাই জানেন। তারপর আমি আরেকবার স্মরণ করিয়ে দিলাম যে এই লাইকোপোডিয়ামের রোগীদের বেশিরভাগই বিকাল দুপুরের পর থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত রোগের বৃদ্ধিটা বেশি হয়ে থাকে। আচ্ছা, পেটে প্রচুর বায়ু জমে, পেট ডাকে, ভুটভাট করে, পেট ফাঁপে এবং টক ঢেকুর ওঠে। রোগী গরম খাদ্য ও মিষ্টি জাতীয় খাদ্য পছন্দ করে, সামান্য ব্যাপারে বিরক্ত, কষ্ট পায়। এ সকল রোগীরা জিজ্ঞাসা করবেন তাদের মানসিক অবস্থার কথা, তখন তারা বলবে যে সামান্য সামান্য কারণে তারা বিরক্ত হয়ে যায় এবং মনে কষ্ট পায়। খাবার খাওয়ার পর এপিগ্যাস্ট্রিয়ামে ব্যথা করে এবং চাপ বোধ হয়। খাদ্যবস্তুর স্বাদ টক বা তেতো যে কোনো এক হতে পারে, রোগীরা টকও বলতে পারে, তেতেও বলতে পারে, কিন্তু খাদ্য খাওয়ার পরে তাদের মুখে টক ভাবটাই বেশি পাওয়া যায়। বায়ু বের হয় না, ঢেকুর গলবিল পর্যন্ত উঠে ওই স্থানে কয়েক ঘন্টা ধরে জ্বালা করে, মুখে পানি উঠে, পেটে বায়ু জমলে তা শরীরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং ইনফ্লামেশন তৈরি করে। যেমন ধরেন লাইকোপোডিয়ামের রোগী এরকম দেখেছি যে চেম্বারে এসেছে মাজা কুঁজো করে। আমি তাকে জিজ্ঞাসা করছি যে আপনার কি হয়েছে, বলছে যে আমি সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর থেকে আমি মাজা সোজা করতে পারছি না। কেন? গত রাতে একটু তৈলাক্ত খাদ্য খেয়েছি। আপনার কি বায়ু বের হয়েছে? বলছে না, বায়ু বের হয়নি। ও আচ্ছা আচ্ছা। আমরা দেখি যে লাইকোপোডিয়ামের রোগীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, বিশেষ করে মাজা, পিঠ, কিডনির উপরের অংশে বায়ু ঢুকে প্রচন্ড ব্যথা সৃষ্টি করে এবং রোগীকে কুঁজো করে দেয়, রোগীকে এমন অবস্থা করে দেয় যে রোগীর নড়াচড়া করার ক্ষমতা থাকে না। এই লক্ষণটা কিন্তু লাইকোপোডিয়ামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ঢেকুর তুললে, বায়ু বা গ্যাস বের হলে এবং হাঁটলে উপশম হয়। এটা আপনারা মনে রাখবেন যে ঢেকুর তুললে তার আরাম হয়, বায়ু বের হলে, গ্যাস বের হলে, হাঁটলে উপশম বোধ করে। এবং লাইকোপোডিয়ামের রোগীদের আরেকটি জবর ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো যে মহিলাদের যোনি থেকে ফসফস করে বায়ু বের হয়। এটি লাইকোপোডিয়ামের রোগীদের ভিতরে আপনারা পাবেন। জিজ্ঞাসা করলে আপনারা পাবেন যে যোনিদ্বার থেকেও তাদের ফসফস করে বায়ু বের হয়। নবজাতক শিশুর পেটে বায়ু জমলে বা নাভি বের হয়ে আসলে
অবশ্যই লাইকোপোডিয়ামের কথাটা অবশ্যই আপনারা ভাববেন। কোষ্ঠবদ্ধতার সাথে পেট ফাঁপে, এটা লাইকোপোডিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এরপরে আরেকটি বহুল ব্যবহৃত মেডিসিন পালসেটিলা। আচ্ছা, আমরা জানি যে পালসেটিলা রোগীরা খুব মজা করে খেতে ভালোবাসে। যে খাদ্য তার সহ্য হয় না সে খাদ্যটাই সে খায়। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, চর্বিযুক্ত খাদ্য, তৈলাক্ত খাদ্য, পেস্ট্রি, ফল, মিষ্টি, আইসক্রিম, মাংস প্রভৃতি ইত্যাদি খাবার খেয়ে যদি তার পেটের সমস্যা হয়, পেট ব্যথা, যন্ত্রণা, বুক জ্বালা, পাতলা পায়খানা, অজীর্ণপীড়া রোগী যদি আক্রান্ত হয়, তাহলে সর্বপ্রথম আপনারা ভাববেন কিন্তু পালসেটিলা। আচ্ছা, পালসেটিলার গ্যাস হলে পেট ফুলে ওঠে এবং পেট শক্ত হয়ে যায়। রোগীকে বলবেন যে আপনার পেট কি শক্ত হয়ে যায় পেটে গ্যাস করলে, তখন তারা কিন্তু বলবে যে হ্যাঁ, আমার পেটে গ্যাস করলে পেট ফুলে ওঠে এবং পেট শক্ত হয়ে যায়। এটা কিন্তু পালসেটিলার একটি খুব দারুণ একটি সিম্পটম। আচ্ছা, পেট ব্যথার সাথে বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পেট থেকে মূত্রথলি পর্যন্ত কি যেন একটি শক্ত জিনিস আটকে আছে এমন অনুভূতি তাদের ভিতরে পাবে। বমি বমি ভাব সহ সূচ ফোটা ব্যথা, খিল ধরা ব্যথা, এই লক্ষণটাও কিন্তু পালসেটিলার ভিতরে পাবেন। গর্ভবতীদের পেটে বায়ু জমে ব্যথা এবং বারবার প্রস্রাবের বেগ, এটাও কিন্তু পালসেটিলার ভিতরে রয়েছে। তবে পালসেটিলা ব্যবহার করার সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনারা পালসেটিলা ব্যবহার করবেন, কারণ পালসেটিলা ডিসচার্জ করে দিতে পারে। ওই জন্য খুব সাবধানে পোটেন্সিটা আপনারা নির্বাচন করবেন যখন রোগীকে প্রেসক্রিপশন করবেন। আচ্ছা, ডক্টর ফ্যারিংটন মহিলাদের গর্ভ অবস্থার প্রথম ভাগে পালসেটিলাকে কখনোই আচ্ছা, ফ্যারিংটনের একটা কথা আমার মনে পড়লো, সেটা কিছু মেডিসিন রয়েছে যেটা গর্ভপাত ঘটায়, তার ভিতরে লাইকো ক্যারিকা পেপেয়া, ম্যাক্রোটিন, গোসিপিয়াম, পালসেটিলা, এই সকল ওষুধ রয়েছে যেগুলো আপনার গর্ভপাত ঘটায়। এবং ফ্যারিংটন মহিলাদের গর্ভ অবস্থার প্রথম ভাগে পালসেটিলা কখনোই দিবেন না এবং গর্ভের 8ম মাস থেকে দিবেন। এটা ফ্যারিংটন সাহেব খুব দারুণ ভাবে বলে গেছেন। খাবার দীর্ঘ সময় পরে যখন ঢেকুর ওঠে, সে ঢেকুরে যে খাদ্য খেয়েছিল তার গন্ধ আসে। এটা পালসেটিলার একটি কমন লক্ষণ যে রোগী যা খায় সেই খাদ্যটাই কয়েক ঘন্টা বা সকালে খেলে দুপুরে বা দুপুরে খেলে রাতে সেই খাদ্যের ঢেকুরটা তার সে গন্ধটা সে পায়। সে বলে যে আমি যে খাদ্যটা দুপুরে খেয়েছি রাত 10টা-12টা বেজে গেছে, এখনো সেই গন্ধটাই আমার ঢেকুরের মাধ্যমে পাচ্ছে। এটা পালসেটিলার ভিতরে আপনারা পাবেন। জোরে জোরে পেট ডাকে, মানে পেটের ভিতরে গুড় গুড় গড় গড় ঘর ঘর শব্দ করে, পেটে পাথরের মতো ভারবোধ এবং পিপাসাহীন। পালসেটিলার রোগীরা এই ধরনের লক্ষণগুলো আপনার সামনে উপস্থাপন করেন। আচ্ছা, আরো একটি বহুল ব্যবহৃত মেডিসিন আপনারা দেখে বুঝতে পারবেন। আপনারা বুঝতে পারছেন তো? এটি হলো, স্যার খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে। এটি হলো নাক্সভোম। আচ্ছা, নাক্সভোমিকা একটি বড় গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর ফল, কিন্তু সুন্দর হলেও এটি কিন্তু মারাত্মক বিষাক্ত। হ্যাঁ, এই নাক্সভমের যে রোগীগুলো আমাদের কাছে চেম্বারে আসে, তাদের যে সকল লক্ষণগুলো আমরা পাই, নাক্সের রোগীরা বেশিরভাগই মশলাদার খাদ্য গ্রহণ করে, রাত্রি জাগরণ করে, অতিরিক্ত ভোজন, চা কফি বেশি খায়, অ্যালকোহল বা মদ পান কেউ কেউ করতে পারে, অনিয়মতান্ত্রিক জীবনযাপন, বাজে খাদ্য অভ্যাস ইত্যাদি কারণে নাক্সভমিকা রোগীরা পেটের রোগে আক্রান্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে। নাক্সভমিকার রোগীদের ভিতরে অর্জিনতা, কোষ্ঠবদ্ধতা, মুখের টক ও তিতো স্বাদ, পেটে ব্যথা, বুক জ্বালা, মুখের টক পানি ওঠা নাক্সের নিত্য সঙ্গী। আবার খাওয়ার 1-2 ঘন্টা পরে পেট ব্যথা, মুখে তিতো বা টক পানি উঠে, পেট ভারী হয়ে থাকে,
বমি বমি ভাব, খাবার পর পেট ফাঁপে এবং সকালের দিকে বমি হয়, এটা নাক্সের ভিতরে আপনারা পাবেন। এই সকল লক্ষণগুলো রোগীরা এসে আপনার সামনে বলবে। আপনি যদি তাকে বলেন যে আপনার কি সমস্যা, তারা কিন্তু এই রকম সমস্যার কথাগুলো আপনাকে বলবে। পেটে বায়ু জমলে পেটের উপরের অংশে ফুলে ওঠে। পেটের উপরের অংশটা কিন্তু ফুলে উঠবে। নাক্স ভূমিকার যে পেটে যে বায়ুটা জমে, যে উপরের অংশটা রয়েছে আমাদের পেটের, সেই জায়গাটা কিন্তু ফুলে ওঠে এবং সেই জায়গাটাকে রুগী বলেন যে আপনার এখানে পেট ফুলে ওঠে, আপনার কেমন অনুভূতি কেমন হয়? তখন সে বলবে যে আমার ভারী লাগে। পেটে যখন গ্যাস করে পেটের উপরের অংশ ফুলে ওঠে এবং ভারী অনুভব হয়। হ্যাঁ, এই লক্ষণটা কিন্তু নাক্সের রোগীরা কিন্তু আপনাকে বলবে। পেটে চাপ দিলে ভীষণ ব্যথা যন্ত্রণা করে। আপনি যদি পুরুষ রোগী হয়ে থাকে বা মহিলাদের ক্ষেত্রে মহিলাদের আপনারা চেক করাবেন যে গ্যাস হলে পেটে চাপ দিলেই তার কিন্তু এই পেটে ব্যথা করে, ভীষণ ব্যথা করে। এবং আমরা শিশুদের ক্ষেত্রে, আমি শিশুদের কথা বলবো, শিশুদের, নবজাতক এবং শিশুদের কথা বলবো, তখন এই বিষয়টা নিয়ে আসবো। আচ্ছা, সকালে ঘুম থেকে উঠলে ঘুমের কাছে যাওয়া, তার মুখের কাছে যাওয়া যায় না। সকালে যখন নাক্স ভূমিকা রোগীরা উঠে তখন কিন্তু তার মুখের কাছে যাওয়াই যায় না, মানে মুখ থেকে পচা দুর্গন্ধ বের হয়। নাক্সের এটা একটা কমন লক্ষণ, এটা আপনারা পাবেন। নাক্সের রোগীদের পেটের বায়ু উপরে উঠলে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। এটা কিন্তু নাক্সের ভিতরে আছে, যে তাদের বায়ুটা যখন উপরের দিকে ধাবিত হয় তখন তার শ্বাসকষ্ট হয়। অনেক সময় শ্বাস প্রশ্বাস বন্ধও হয়ে যায় অনেক রোগীরা বলে নিঃশ্বাস নিতে পারছি না গ্যাসের কারণে। আচ্ছা, পেট ঝেড়ে পায়খানা হয় না নাক্সের রোগীদের, এটা কমন একটা সমস্যা। খালি পেটে রোগী ভালো থাকে, রোগীরা বলে যে আমি খালি পেটে থাকলে ভালো থাকি। খাবার খেলেই রোগ বেড়ে যায়, অস্বস্তি বোধ, গ্যাস, এই ধরনের লক্ষণগুলো হয়ে থাকে। নাক্সের একটি অদ্ভুত লক্ষণ হলো যে নাক্সের রোগীদের যখন গ্যাস হয়, গ্যাস বা অ্যাসিডিটি হয়, তখন তাদের সর্দি লাগে। এটা একটি অদ্ভুত লক্ষণ, আপনারা পাবেন। এই লক্ষণটা আপনারা মনে রাখেন যে কারো যদি গ্যাস করে এবং গ্যাস করার পরে তার সর্দি লাগে, তখন আপনারা বুঝে ফেলবেন যে এটা নাক্সের সমস্যা। নাক্সের একটা অদ্ভুত লক্ষণ এটা। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন নেট্রামফস। এই মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা চেম্বারে প্রায় এই রোগীটা পাই। আহারের পরে পেট ফুলে যায় এবং পেটে ব্যথা যন্ত্রণা করে। তৈলাক্ত মশলাদার দুধ ও ঘি দিয়ে তৈরি খাদ্য খেয়ে রোগী পেটের রোগে আক্রান্ত হয়। টক ঢেকুর, টক বমি, মুখের স্বাদ টক হয়ে যায় এবং মুখ দিয়ে পানি ওঠে। পাকস্থলীতে প্রচুর গ্যাস জমে, তার সাথে বমি বমি ভাব এবং তীব্র কটু গন্ধময় বমি এবং চুকা ঢেকুর ওঠে। এই সকল রোগীদের আপনারা এই লক্ষণগুলো পাবেন, তাদের জিজ্ঞাসা করবে। এবং নেট্রামফসের রোগীদের যখন বায়ু নিঃসৃত হয় এবং মল ত্যাগ করে, তাদের বায়ু ও মলে টক গন্ধ থাকে। এটা আপনারা পাবেন। নেট্রামফসের রোগীদের ভিতরে এই লক্ষণটা কমন একটা লক্ষণ। আচ্ছা, আরো অনেকগুলো মেডিসিন রয়েছে। আমাদের খুবই স্বল্প, আমি গ্রাফাইটিস, ব্রায়োনিয়া, ম্যাককার, অ্যাসিড ল্যাকটিক, আর্নিকা মন্টেনা, অ্যালোস্যাকোটিনা, ক্যালকেরিয়া আয়োড, ফেলটোরি, ক্যাস্টোরিয়াম, হোমারাস, ল্যাকেসিস, ম্যাগনেসিয়াম মিউর, থিয়া, অ্যাসাফিটিডা, রেফেনাস, কেলিকাপ, এরকম অসংখ্য মেডিসিন রয়েছে। আমি আর দু একটি মেডিসিন বলে আমি এই পর্বটা শেষ করব, কারণ এত মেডিসিন আসলে বলা সম্ভব না। দেখেন, হোমারাস গ্যামারাস, এটি একটি সমুদ্রের গভীরে বিচরণকারী একটি প্রাণী। এই ওষুধটা আমি ব্যবহার করে খুব দারুণ রেজাল্ট পেয়েছি। এই ধরনের রোগীরা যে লক্ষণটা এসে বলে, ছোট্ট করে বলি, যে রোগীরা এসে বলে যে রাতের বেলাতে যখন আমার পেটে গ্যাস করে, তখন গ্যাসটা বের হওয়ার পরে
সে সজাগ হয়ে যায়। এটা অদ্ভুত লক্ষণ। আমি এরকম রোগী পেয়েছি বেশ কিছু, যে রাতের বেলাতে এত জোরে শব্দ করে বায়ু নির্গত হয় এবং নির্গত হওয়ার পরে তার ঘুমটা ভেঙে যায়। এক্ষেত্রে আপনারা হোমারাস গ্যামারাস একদম অবধারিত আপনারা দিবেন, কখনো রেজাল্ট ফেল হবে না ইনশাআল্লাহ। আমি তো এই পর্যন্ত ফেল হইনি এই ধরনের রোগীর লক্ষণের ক্ষেত্রে। আমি ছোট ছোট করে বলি, সময় যেহেতু খুবই কম। আচ্ছা, ক্যাস্টোরিয়াম সম্পর্কে একটু বলি, সামান্য একটু বলি। ক্যাস্টোরিয়াম রোগীতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বায়ুতে তাদের পেটটা ফুলে ওঠে, কুচকিতে টান টান ভাব, এই কুচকির ভিতরে একটা টান টান ভাব অনুভব হয়, নাভির স্থানটা যেন কেটে ফেলেছে, মানে এমন ব্যথা যন্ত্রণা করে নাভির এই জায়গাটা যে মনে হচ্ছে যে এখানে কেউ চাকু দিয়ে কেটে ফেলেছে, এরকম অনুভূতি হয়। এবং চাপ দিলে উপশম বোধ করে ক্যাস্টোরিয়ামের রোগীরা। এবং সবুজ শেল্লাময় পায়খানা তাদের হয়। বিরক্তকর পেট ব্যথা, মানে যা পেট ব্যথাটা খুবই বিরক্তকর এবং রোগী খুবই বিরক্ত হয় তার পেট ব্যথার কারণে। এবং যে পায়খানাটা হয় সেটা হলো সবুজ শেল্লা মিশ্রিত পায়খানা। শিশুরা গ্রীষ্মকালে সবুজ পায়খানায় ভুগতে থাকে ক্যাস্টোরিয়ামের রোগীরা, শিশুরা বিশেষ করে। ল্যাকেসিস, ল্যাকেসিস সম্পর্কে একটু বলি অল্প করে, ছোট করে। ল্যাকেসিসের রোগীদের যেটা হয় যে পেটটা খুব গরম হয়ে থাকে গ্যাস বা অ্যাসিডিটি করলে, এবং খুবই স্পর্শকাতর, পেটে হাত দিতে দেয় না। পেটটা পেটে ব্যথাযুক্ত পেট ফাঁপা, মানে পেটটা যখন ব্যথা করে এবং পেটটা সম্পূর্ণই ফেপে থাকে এবং বায়ু সরে, বায়ুটা দুর্গন্ধযুক্ত যদিও, কিন্তু বায়ু সরে, পেট ফেপে থাকলে বায়ু সরে। কোনো প্রকার চাপ সহ্য করতে পারে না ল্যাকেসিসের রোগীরা, পেটে কোনো প্রকার চাপ সহ্য করতে পারে না। আপনারা এই লক্ষণটি ভালো করে মাথায় রাখেন যে ল্যাকেসিসের রোগীদের যখন গ্যাস বা অ্যাসিডিটি সমস্যা তারা ভোগে, তো কোনো প্রকার চাপ কিন্তু তারা সহ্য করতে পারে না। অনবরত বায়ু সরতে থাকে, ঢেকুর তোলার পর সুস্থ, মানে একটু শান্তি বোধ করে। এই ল্যাকেসিসের রোগীদের ভিতরে এই লক্ষণগুলো পাওয়া যায়। আরো অনেক মেডিসিন ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, করা ছাড়া উপায় নাই, কারণ এটা শেষ করা যাবে না। আমি এবার হাইপার অ্যাসিডিটি এবং হাইপো অ্যাসিডিটি সম্পর্কে আপনাদের সামনে কিছু বলব। আচ্ছা, হাইপার অ্যাসিডিটি জিনিসটা কি আমরা একটু বুঝি, বিষয়টা একটু বুঝি। পিত্তরস থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিড খাদ্যের কণাকে ক্ষুদ্রতম আকারে ভেঙে দেয় এবং পরিপাকে সাহায্য করে। কিন্তু যখন আপনার এই পাকস্থলীতে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা পিত্তরস অতিরিক্ত পরিমাণে নির্গত হয়, তখন যে অবস্থার সৃষ্টি হয় তাকে হাইপার অ্যাসিডিটি বলা হয়। যারা প্রতিদিন খুব বেশি পরিমাণে চা কফি, সরি কেউ কিছু বলছেন? আবু বকর ভাই, কোন এনি প্রবলেম? না স্যার, কন্টিনিউ করুন স্যার। আচ্ছা আচ্ছা, কোথা থেকে বলছিলাম? আচ্ছা, চা কফি যারা খুব বেশি পরিমাণে খায় এবং অ্যালকোহল যুক্ত কার্বনেট বেভারেজ পানি যারা খায় এবং সবসময় মশলাদার তৈলাক্ত খাবার, গান শুনতে থাকো না, গান মানে খবর শুনতে থাকো নাকি? সরি আমি কি কন্টিনিউ করবো? জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই সকল রোগীদের প্রচুর মশলাদার তৈলাক্ত খাদ্য খেয়ে থাকে এবং তারাই বেশিরভাগ ক্ষেত্রে হাইপার অ্যাসিডিটিতে ভুগে থাকে। এবং মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন যাদের ভিতরে বেশি, তারাই হাইপার অ্যাসিডিটি রোগী। হাইপার অ্যাসিডিটিতে অনেক মেডিসিন রয়েছে, অসংখ্য মেডিসিন রয়েছে। আমি চেম্বারে অসংখ্য মেডিসিন ব্যবহার করি এবং আমি কিছু বলি আপনাদের, এখান থেকে দুই একটা মেডিসিন হয়তো বলবো আমি। চিনিনিয়ামার্স,
এই ওষুধটি রোগীর ভিতরে যে লক্ষণটি আমরা পাই, রোগীরা যখন চেম্বারে আসে তাদের ভিতরে একটি জিনিস দেখা যায় যে ক্লান্তি এবং অবসন্নতা এবং পর্যায়ক্রমে গ্যাস কমে বাড়ে এবং প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাদের নিঃসৃত হয়। এই ধরনের রোগীদেরকে আপনারা হাইপার অ্যাসিডিটিতে চিনিনিয়াম আর্স ব্যবহার করবেন, ইনশাল্লাহ খুব দারুণ রেজাল্ট। আচ্ছা, এরপরে আরো অনেক মেডিসিন রয়েছে, যেমন নেট্রাম কার্ব, নেট্রাম ফস। নেট্রাম ফস আমি বলেছি প্রথমে, ক্যালকে কার্ব, আর্সেনিক অ্যালফ, আর্জেনাইটিকাম, সালফিউরিক অ্যাসিড, এম্বেলিকা অফি, ক্যারিকা পেপায়া, রুবিনিয়া, এট্রোপিয়া, চাইনা, কার্সিনোসিন, অরামব্রোম, জিরেনিয়াম ম্যাকুলুটেম, অ্যানাকার্ডিয়াম, আইরিস ভার্স, লাক্স ভূমিকা, আর্সে, তারপরে ক্যাপসিকাম। আচ্ছা, ক্যাপসিকাম সম্পর্কে একটু বলি। ক্যাপসিকাম ওষুধটি হাইপার অ্যাসিডিটির একটি খুবই দারুণ একটি ওষুধ। এই ক্যাপসিকামের রোগীদের যেটা লক্ষণ পাওয়া যায়, রোগীরা চেম্বারে এসে তাদের সমস্যার কথাটা বলে যে তাদের ভালোভাবে খাদ্য হজম হয় না। রোগীরা এই কথাটা বলে যে আমার খাদ্য খেলে হজম হয় না, গলা, অন্ন নালীতে, পাকস্থলীতে এবং অন্ত্র প্রভৃতিতে জ্বালা এবং বাহ্যের পর জ্বালার বেগ ও কুথানি। মানে তারা যখন এই যে গ্যাসের অ্যাসিডিটি সমস্যায়, হাইপার অ্যাসিডিটি যখন ভোগে, তখন তাদের পেটে মানে প্রচুর জ্বালা পোড়া হয় এবং মলত্যাগ করলেও মলদ্বারেও জ্বালা পোড়া এবং কোথানি এবং মল রক্ত মিশ্রিত অবস্থায় থাকে এবং প্রতিবারে মলত্যাগের পর ভয়ানক পিপাসা এবং পানির পিপাসা এত বেশি, মানে বলে যে মলত্যাগ করে আসার পরে আমাকে অন্তত পক্ষে 2-4 গ্লাস পানি না খেলে আমার মানে কলজে শান্তি হয় না, মানে এইরকম ধরনের অভিব্যক্তি প্রকাশ করে আপনার কাছে। ক্যাপসিকামের রোগীরা আপনাকে বলবে যে আমি মলত্যাগ করে আসার পরে আমাকে প্রচুর পরিমাণে পানি খেতে হয়। এই লক্ষণটি খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ, মাথায় রাখেন। এবং পানি পান করার পরে করলে শীতল হয়ে কাঁপুনি ধরে, তার ভিতরে যখন পানি পান করার পরে তাদের ভিতরে একটা কম্পন ভাব অনুভব করে তারা। এটা ক্যাপসিকামের রোগীদের ভিতরে আমরা পাই, হাইপার অ্যাসিডিটি। অ্যাসিড অক্সালিক ক্যান্থারিস অ্যাসিড নাইট্রিকাম, অনেক মেডিসিন রয়েছে, আমি কোনটা বলবো এতটুকু সময়ের ভিতরে অনেক বেজে গেছে। আমি এখানে আর কিছু না বলি, আমি হাইপো অ্যাসিডিটিতে বলি কিছু। আচ্ছা, হাইপো অ্যাসিডিটি কি? পাকস্থলীতে যখন আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা পিত্তরস নির্দিষ্ট মাত্রার চেয়ে কম পরিমাণে নির্গত হয়, তখন যে অবস্থার সৃষ্টি হয় তাকে হাইপো অ্যাসিডিটি বলে। বিভিন্ন কারণে পাকস্থলীতে অ্যাসিডিটির মাত্রা ও ক্ষরণ কমে যেতে পারে, যে কোনো কারণে এই মাত্রাটা কমে যেতে পারে। যে কারণগুলি সাধারণত আমরা পাই তার মধ্যে অন্যতম হলো ভিটামিনের অভাব, বাজে খাদ্য অভ্যাস, মানসিক চাপ, ধূমপান বা অ্যালকোহল বা কার্বনেট বেভারেজ জাতীয় পানীয়, কোমল পানীয় পান করা, স্বাস্থ্য সমস্যা, তারপরে হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ, এটার কারণে হয়ে থাকে। আচ্ছা, এখানে অনেকগুলো ওষুধ রয়েছে হাইপো অ্যাসিডিটিতে। হাইপো অ্যাসিডিটির গুরুত্বপূর্ণ মেডিসিনের ভিতরে কার্বোভেজ রয়েছে, এম্বেলিকা অপি রয়েছে, হরিতকি রয়েছে, বহেরা রয়েছে, প্যানিকুলেটা, চিরোতা, আলফালফা, ক্যারিকা পেপেয়া, এলনাস, ইলুমেন, কোয়াসিয়া, অ্যাসিড গ্যালিকাম, স্টারকুলিয়া, গ্রিন্ডেলিয়া রোবাস্টা, এবিস নায়াগ্রা, জেনিসিয়া লুটিয়া, চেলিডোনিয়াম, টেলিয়া, ভ্যানাডিয়াম, কার্সিনোসিন, অ্যাট্রোপিয়া, আর্সেনিক অ্যালফ, নাক্স ভূমিকা। আমি এখান থেকে 2টা মেডিসিনের কথা না বললেই না, আমি 2টা মেডিসিনের কথা আপনাদের এখানে বলবো। একটি হলো স্ট্রাকটিনাম নাইট। এই ওষুধটা
আপনাদের ছবি দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু অত সময় পাওয়া যাবে না। আমি সেই কারণে আপনাদের খুব ছোট করে বলি। এটা লো অ্যাসিড হাইপো অ্যাসিডিটির যে কটি প্রথম গ্রেডের মেডিসিন রয়েছে তার ভিতরে স্ট্রিকটিনাম নাইট একটি অন্যতম মেডিসিন। এই ধরনের রোগীদের লো অ্যাসিডিটির প্রাধান্যই বেশি থাকে, আপনারা রিপোর্ট দেখলে বুঝতে পারবেন রোগীদের। এটা গ্যাস্ট্রিক রস ও অ্যাসিডিটি বাড়াতে সাহায্য করে, এতটুকুই বললাম শুধু। আর আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হাইড্রোসাইনাইক অ্যাসিড। এই ধরনের রোগীদের যেটা হয় যে গলা দিয়ে এবং পাকস্থলী থেকে বুদবুদ, যে পানিতে আমরা যে বায়ু বের হলে যেমন বুদবুদ করে বের হয় না, তাদের পেটের ভিতর থেকে গলা পর্যন্ত, পাকস্থলী থেকে গলা পর্যন্ত এরকম বুদবুদ অনুভূতি তারা অনুভব করে। তারা জিজ্ঞাসা করলে আপনারা পাবেন যে তাদের ভিতরে এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়, যে পেট থেকে গলা পর্যন্ত মনে হচ্ছে যে কোনো কিছু, যে পানি বয়েল করলে যেমন হয় বা পানি থেকে বায়ু বের হলে বুদবুদ বুদবুদ করে, এইরকম অনুভূতি তাদের ভিতরে হয়। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের অভাব থাকলে, পাকস্থলী খালি থাকলে পাকাশয়ে শুল বেদনা দেখা দেয়, এবং তখন এই ওষুধটি আপনারা ব্যবহার করলে অত্যন্ত দারুণ রেজাল্ট পাওয়া যায়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো কার্বোভেজ। এটাও কিন্তু হাইপো অ্যাসিডিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এটি হাইপো অ্যাসিডিটির যে সমস্যাগুলো রয়েছে আপনারা লক্ষণ মিলিয়ে এই ওষুধটি প্রেসক্রিপশন করলে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট। আচ্ছা, এবার আমরা গর্ভকালীন সময়ে মায়েদের যে সমস্যাগুলি হয়ে থাকে সেই বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। গর্ভকালীন সময়ের সবচাইতে যে মেডিসিন গুলো আমাদের সবসময় ব্যবহার হয়, তবে গর্ভকালীন সময় আমাদের মেডিসিন সিলেকশন বা মেডিসিনটা খুব সাবধানে সিলেকশন করতে হয়, যেহেতু মাদের অনেক রকম সমস্যা থাকে, এনজাইটি থাকে। সেক্ষেত্রে আমরা গর্ভকালীন সময়ে প্রথম সারি কিছু মেডিসিনের কথা আমি বলি আপনাদের। এর ভিতরে ক্যালকেকার, নাক্সভম, কার্বোভেজ, নেট্রামফস, নেট্রামকার্ব, অ্যাসিড সালফ, চিনিনিয়াম আর্স, পালসেটিলা, সালফার, লাইকো, চাইনা, আইরিস ভার্স, এম্বেলিকা অফি, আলফালফা, এভেনাস্যাড, ম্যাককার্ব, কার্বোভেজ, কেলিফস, ইগনেশিয়া, পপুলাস ইন্ডিকা। আচ্ছা, আমি যে কেলিফস সম্পর্কে একটু বলি। মাদের বিশেষ করে বাচ্চা পেটে আসার পরে মেয়েদের মানসিক ব্যাপারটা তো অত্যন্ত জটিল হয়ে যায়। সেক্ষেত্রে তাদের যদি স্নায়বিক কারণে তাদের গ্যাস বা বুক জ্বালা বা পেট জ্বালা, টক পানি ওঠা ইত্যাদি লক্ষণ যদি আপনারা পান, সেক্ষেত্রে কেলিফস খুবই একটি গুরুত্বপূর্ণ এবং খুব দারুণ একটি মেডিসিন। এবং এর সঙ্গে আরেকটা মেডিসিন আপনাদের যুক্ত করব আমি, সেটা হলো ইগনেশিয়া। মানসিক আঘাত পাওয়ার পর তার যদি স্নায়বিক কারণে তার গ্যাসের সমস্যা বা হজমের সমস্যা বা বমি বা অ্যাসিডিটি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইগনেশিয়া ব্যবহার করবেন, খুবই দারুণ রেজাল্ট। আরেকটি মেডিসিনের কথা বলবো, পপুলাস ইন্ডিকা। কোনো জিনিসের গন্ধ, গা বমি বমি ভাব, এবং পেটে গ্যাস করে, মাথা ঘুরলে আপনারা অবশ্যই পপুলাস ইন্ডিকাকে স্মরণ করবেন, কারণ পপুলাস ইন্ডিকা এই সকল লক্ষণগুলি আপনি প্রমিনেন্ট পাবেন এই সকল গর্ভকালীন সময়ে রোগীদের ভিতরে। আমি ক্যালকেকার সম্পর্কে আপনাদের কাছে একটু বলবো। ক্যালকেকার খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন, বিশেষ করে গর্ভকালীন সময়ে। এই ওষুধটি বহুল ব্যবহার হয়, আমার চেম্বারে তো আমি নিয়মিত ব্যবহার করি এই ওষুধটি। আপনাদের এই ওষুধটি সম্পর্কে আমি একটু বলি। ক্যালকেকার রোগীদের যে সমস্যাটা ভুগে, যে আসলে গর্ভকালীন সময়ে হজম হতে চায় না, খাদ্য হজম হতে চায় না, এটা একটি বড় সমস্যা, যার কারণে মাদের বুক জ্বালা পোড়া,
হ্যাঁ, বুক জ্বালা পোড়া করে, ত্বক ঢেকুর ওঠে, বিভিন্ন রকম সমস্যা হয়। এই সকল সমস্যায় ক্যালকেকার খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, এবং এই মেডিসিনটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে গর্ভকালীন সময়ে মায়েদের অ্যাসিডিটি, গ্যাস, পেট জ্বালা, বুক জ্বালা, ত্বক ঢেকুর, হ্যাঁ, তারপরে বাথরুম ক্লিয়ার না হওয়া, বিভিন্ন ইত্যাদি সিমটম আপনারা ক্যালকিরিয়া কার্ভের সঙ্গে লক্ষণগুলি সিমিলিমাম করে আপনারা দিবেন, কখনো ইনশাআল্লাহ ব্যর্থ হবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন ক্যালকেকার। আচ্ছা, আরেকটি মেডিসিনের কথা আপনাদের বলবো, সেটা হলো যে ম্যাককার ওষুধটি গর্ভকালীন সময়ে দারুণ কাজ করে। ম্যাককার্বের আমি আর কতটুকু সময় পাবো? স্যার আপনি যেহেতু লেট হয়েছে আমাদের, হ্যাঁ, আপনি 10 মিনিট কন্টিনিউ করতে পারেন। আরো 10-15 মিনিট কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। তাহলে এই ওষুধটি আর বলছি না, তাহলে আমি শিশু রোগের ক্ষেত্রে যাই। নবজাতক শিশুদের পেটের গ্যাসের সমস্যা, এবং শিশুদের বিশেষ করে যারা শিশু বয়সে তাদের তো একটি সমস্যা থাকেই। তাই নবজাতক শিশুদের গ্যাসের চিকিৎসা বা অ্যাসিডিটির চিকিৎসা করা অত্যন্ত কঠিন, কারণ তাদের কাছ থেকে তো আমরা সিমটম পাই না, কিন্তু আমাদের মাদের কাছ থেকে এবং তাকে দেখে আমাদের এই সিমটম গুলো বের করে নিয়ে এসে তাদের চিকিৎসা দিতে হয়। আমি এখানে কিছু ওষুধের কথা আপনাদের বলবো, দেখে 2-4টি ওষুধ আমি কথা বলবো। নাক্সভম শিশুদের, নবজাতকদের জন্য একটি উৎকৃষ্ট ওষুধ। দেখবেন যে বাচ্চা পেট গ্যাসে ফুলে ওঠে, ব্যথা করে, বাচ্চার পেটে হাত দিলে বুঝতে পারবেন যে পেট ফুলে আছে এবং খুব শক্ত হয়ে আছে, এবং বাচ্চা কান্না করবে, খুবই কান্না করে, বাচ্চা কান্না করে, দুধ তুলে। এই সকল ক্ষেত্রে নাক্সভম আপনারা ব্যবহার করবেন, কখনো ইনশাল্লাহ ব্যর্থ হবেন না। খুবই দারুণ একটি মেডিসিন নবজাতক শিশুদের ক্ষেত্রে। টেরিবেনথিনা, রেফেনাস, চায়না অ্যাসাফিকটিডা, অ্যাসিড ফ্লোরিক, লাইকোপোডিয়াম, কার্বোভেজ, একোনাইট, কফিয়া, কোলোস্থিন, রিউম, ম্যাকফস, ক্যামোমিলা, পালসেটিলা, বেলেডোনা, ভিরেট্রাম অ্যালব। ভিরেট্রাম অ্যালবের শিশুদের অত্যন্ত দুর্বলতা দেখতে পাবেন। পেটে কর্তনবোধ ব্যথা তাদের থাকে, শীতল ঘাম কপালে দেখতে পাবেন, এবং পেটে গড় গড় শব্দ করে। আপনারা তখন ভিরেট্রাম অ্যালব প্রয়োগ করবেন, খুব দারুণ রেজাল্ট। আচ্ছা, ক্যালকেরিয়া ফস খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন শিশুদের ক্ষেত্রে। আর্সেনিক অ্যালব, সেটাও খুব গুরুত্বপূর্ণ। ইথুজার বাচ্চাদের লক্ষণ আমরা সবাই জানি, আমি বেশি কিছু বলছি না। এই সকল বাচ্চারা দুধ হজম করতে পারে না, দেখবেন যে দুধ ছানা কাটা দুধ তারা বমি করে, এবং বমি করার পরে তারা নিস্তেজ হয়ে ঘুমে যায়, আবার দুধ খাওয়ার জন্য ওঠে। এই সকল লক্ষণগুলো আপনারা শিশুদের ভিতরে পাবেন। অ্যান্টিনক্রুড, ম্যাককার, ল্যাক ডিফোরেটাম, সেন্না, ডায়াসকোরিয়া, এই সকল ওষুধগুলো দারুণ কাজ করে। রোবিনিয়া, ইপিকাক। আচ্ছা, নেট্রামফসের শিশুদের পেটে গ্যাস, ব্যথা, তারপরে দেখবেন যে নেট্রামফস শিশুরা খেতে খেতেই পায়খানাতে দৌড় মারে, এবং তাদের পায়খানা মানে খেতে খেতে পায়খানা করে, এবং পায়খানায় টক গন্ধ থাকে। এটা হলো নেট্রামফসের শিশুদের ভিতরে আপনারা পাবেন এই সকল লক্ষণটা। আচ্ছা, ইপিকাক, শিশুর অবিরত গা বমি বমি ভাব, একটু কাশি দিলে হলহল করে নাক মুখ দিয়ে বমি করে দেয়। এই লক্ষণটা ইপিকাকের একটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনারা যখন নবজাতক বা শিশুদের ক্ষেত্রে দেখবেন যে তাদের মাদের কাছে জিজ্ঞাসা করবেন যে বাচ্চা কি করে, বাচ্চা এইভাবে নাক মুখ দিয়ে হলহল করে বমি করে দেয়, এবং তাদের পেটে গ্যাস হলে, অন্য কোনো কারণে পেট খারাপ হলে আপনারা ইপিকাক অবশ্যই ব্যবহার করবেন। এটা খুবই দারুণ একটি মেডিসিন। আচ্ছা, আমি কিছু প্যাথোলজিক্যাল টেস্টের কথা বলি। রোগীদের বিভিন্ন কন্ডিশনে, অ্যাকুইট এবং ক্রনিক বিভিন্ন কন্ডিশনে যে সকল
টেস্ট গুলো করা লাগে আমাদের বা দেখতে হয়, রোগীরা নিয়ে আসে, সে সকল টেস্টের কথা বলি, কিছু টেস্টের কথা বলি। আর্টারিয়াল ব্লাড গ্যাস এবিজি টেস্ট, আপার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিরিজ মানে ইউজিআই টেস্ট, এক্স রে অথবা বেরিয়াম এক্স রে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি মানে ইউএসজি টেস্ট, তারপরে এবিজিপি টেস্ট মানে আর্টারিয়াল ব্লাড গ্যাস প্রোফাইল টেস্ট, আপার এন্ডোস্কোপি অথবা ফুল এন্ডোস্কোপি, এমআরআই করতে পারেন, এসোফিজাল পিএস টেস্ট, পিএস মনিটরিং টেস্ট, অ্যাসিড লোডিং টেস্ট, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিয়েশন মানে জিএএস টেস্ট, ইউরিন পিএস টেস্ট, ভিটামিন বি12 লেভেল টেস্ট এবং হেডলবার্গ টেস্ট। এই সকল টেস্টগুলো আপনারা কিন্তু পেশেন্টদের করাতে পারেন যদি তাদের রোগের অবস্থা খুবই ভয়াবহ থাকে এবং খুব জটিল প্রকৃতির হয়ে থাকে। আপনারা এই সকল টেস্ট করে রোগীদের অবজারভেশন করে আপনারা তাদের সম্পর্কে খুব ভালোভাবে অবগত হতে পারবেন। আমি একটি রোগীর কথা বলে আমার আজকের লেকচারটা আমি শেষ করব। রোগীটি বাংলাদেশের একটি প্রথম সারির ফার্মাসিউটিক্যাল কোম্পানির উচ্চ পদস্থ একজন কর্মকর্তা। আমি তার অনুমতি নিয়ে কেসটা আলোচনা করছি, তবে তার নাম ঠিকানা প্যাথোলজিক্যাল টেস্টের রিপোর্ট দেখাতে পারছি না, সেই জন্য দুঃখিত। আচ্ছা, রোগীটি গত বছর মার্চ মাসে আমার কাছে এসেছিল। রোগীটি যখন আসে আমার চেম্বারে, রোগীটি এরকম অভিব্যক্তি ছিল যে রোগীটাকে দুইজন রিক্সা থেকে নামিয়ে আমার চেম্বারে নিয়ে আসলেন। রোগী দেখতে খুবই বিধ্বস্ত লাগছিল, চোখে মুখে বিরক্তির ছাপ। হ্যাঁ, সে বলছে আস্তে ধরতে পারিস না, দিব গালের উপর এক থাপ্পড়। আপনার শুধু ওই বাড়িতে সিংহ বাহিরে বিড়াল একটা গালি দিল আর বলল বাড়িতে ফোন দিয়েছিলি, আমার সকালের খাবার দিয়েছি কিনা, আমার সকালকে খাবার দিয়েছি কিনা, দিচ্ছি, আগে ডাক্তারের কাছে এসেছেন, সমস্যার কথা বলেন। আচ্ছা, সালাম দিলেন আমাকে এবং সরি বললেন। আমি বললাম কি হয়েছে আপনার? ওরা কারা? ও, ওটা হলো আমার ছোট ভাই আর ওটা রিক্সাওয়ালা। আচ্ছা, আপনার কি সমস্যা? তখন তিনি বললেন যে আপনাকে কোন সমস্যার কথা বলি ডাক্তার সাহেব, আমি তো হোমিওপ্যাথি মানে তেমন কাজ হয় না এবং বিশ্বাসও করি না তেমন, তবে সম্মান করি। আমি অ্যালোপ্যাথি মেডিসিন খেতে খেতে শেষ হয়ে গেছে, আমার শরীর আর কোনো ওষুধ আর কাজ করে না, আমি খুবই বিপর্যস্ত, আপনার সমস্যার কথাটি বলেন। তখন রোগী বলল যে আমার অ্যাসিডিটির প্রবলেম, ইনডাইজেশনের প্রবলেম এবং গল ব্লাডারের দুটা ছোট ছোট পাথর আছে, 2 বছর হলো, ডাক্তারবাবু আমাকে অপারেশন করতে বলেছেন কিন্তু আমি অপারেশন করিনি। আচ্ছা, শারীরিক দুর্বলতা এবং লিপিড প্রোফাইল এলডিএল এবং টিজি অনেক হাই, তার শরীরে টিউমার আঁচিল আছে, তিল আছে এবং বুক ব্যথা করে, একটু হাঁটলেই হাঁপিয়ে যায়, গরম কাতর। রোগ বৃদ্ধিটা হয় সাধারণত দুপুরের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত, রাতে ঘুম ভালো হয় না, একবার ঘুম ভেঙে গেলে সে জেগে যায়। তার দুধ, ডিম এবং চর্বি জাতীয় খাদ্য, ভাজা পোড়া খুব প্রিয়, খুব আবেগপ্রবণ, একটুতেই মানসিকভাবে আহত হয়, আবার চট করে উত্তেজিত হয়ে যায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলেন। ও তারপরে বলছেন যে আমার কিন্তু হাই ব্লাড প্রেশারও রয়েছে ডাক্তারবাবু। আমি বলছি জি জি, আমি সব বুঝতে পেরেছি, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু বলেন আমাকে, আর যে আপনি কি ধরনের মানুষ। আমি তো এমন ভাবে চলি যে আপনার মানুষের সঙ্গে যেন আমার কোনো প্রকার ঝুট ঝামেলা না হয়, সেই জন্য মুখ চেপে আমি চলি। আমি খুব কষ্ট করে এই অবস্থায় এসেছি। আমি একটি কোম্পানিতে চাকরি করি, আমি ছুটি নিয়েছি আমার অসুস্থতার কারণে। আমি খুব কষ্ট করে ডাক্তারবাবু এই জায়গাতে এসেছি, সবকিছু মুখ বুঝে বুকে পাথর চাপা দিয়ে রেখেছি, সবকিছু মেনে নিয়েছি। কারোর সাথে গন্ডগোল হবে এমন কোনো কাজই করি না, সবাইকে হেল্প করি সাধ্যমতো। আপনি জিজ্ঞাসা করেন আমার ছোট ভাইকে,
পরিবারের কাজে স্ত্রীকে হেল্প করি। তো এই হলো অবস্থা। এখন আমি মারাত্মকভাবে অসুস্থ, আপনি তো বুঝতেই পারছেন। তা এখন আপনি একটি ওষুধ দেন আমাকে, আমার তো কোনো ওষুধে আর শরীরে কাজ করছে না। আমি আহ এখান থেকে আমাকে একটু পরিত্রাণের ব্যবস্থা যদি থাকে দয়া করে আমাকে একটু করে দিন ডাক্তারবাবু। এই হলো রোগীর সমস্যা। রোগীর প্রথম নির্বাচিত ওষুধ দেওয়ার পরে তার শরীরে কোনো কাজ করেনি। তাকে আবার ডাকা হয়, ডাকার পরে তাকে দ্বিতীয় প্রেসক্রিপশন করা হয় এবং তার আরেকটি বড় একটি ব্যাপার ছিল যে তার কিছু বাজে অভ্যাস ছিল, সেটা আমি এখানে বলতে ভুলে গেছি। সেটা হলো তার দুধ, ডিম, চর্বি জাতীয় ভাজা পোড়া খুব প্রিয় ছিল রোগীটার, এবং যার কারণে তার যে ইনডাইজেশনের সমস্যা, তার খাদ্য হজম হয় না, অ্যাসিডিটির সমস্যা। আমি তার এই সমস্যার জন্য তাকে একটি হেলদি ডায়েট প্ল্যান দিই এবং তার একটা ম্যানেজমেন্ট তৈরি করে দিই তার জীবনের, এবং ওষুধটা নির্বাচিত ওষুধটি দিই। দেখা যায় যে সে 2 মাসের ভিতরে মোটামুটি একটা পর্যায়ে চলে আসে এবং ভালো একটা রেজাল্ট আসে। প্রায় 30-40% সে রিকভারি করে ফেলে এবং মোটামুটি সে বর্তমানে ওষুধ দেওয়ার পরে 85% সে এখন কিওর এবং সে এখনো চিকিৎসা অবস্থায় রয়েছে এবং সে অত্যন্ত খুশি। সে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। তাকে ওষুধ দেওয়া হয়েছিল, তাকে বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ দিতে হয়েছে, কমপক্ষে 2 থেকে 3টি ওষুধ প্রেসক্রিপশন করতে হয়েছে তার জন্য। তার লাস্ট যে ওষুধে তাকে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সেটা হলো কার্সিনোসিনই তাকে দারুণভাবে রিকভারি করে দিয়েছে। যদি আলোচনা পর্বে সুযোগ থাকে আমি এই বিষয়ে ডিসকাশন করব। আজকের মতো এখানে আমি সমাপ্ত করলাম আমার লেকচার। রাত অনেক হয়ে গেছে। সকলকে ধন্যবাদ।